প্রেসিডেন্ট হিসেবে যারা ছিলেন তারা সবাই কিন্তু আপনার স্পোর্টস এরিনার বাইরের লোক, এবং তারা এক অর্থে কিন্তু আপনার রাজনৈতিক ওরিয়েন্টেড লোক ছিলেন। তাদেরকে কেন এখানে বসানো হয়েছিল তার কোনো লজিক নেই। এক নাম্বার 2 হলো যে যখনই আপনি নতুন সরকার আসলো এবং বিগত সরকার যখন আপনার পতন হলো, তখন এই পোস্টগুলোতে মানে আপনার গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে যারা ছিলেন তাদের কাউকে আপনার ফেডারেশনগুলোতে দেখা যাচ্ছিল না। এবং শুধুমাত্র আপনার প্রেসিডেন্ট না, কয়েকটা ফেডারেশনের সাধারণ সম্পাদক পর্যন্ত আপনার নিখোঁজ হয়ে গিয়েছেন, পালিয়ে গিয়েছেন, তাদেরকে খোঁজ খবরও কেউ পাচ্ছে না। তো এক অর্থে ফেডারেশনগুলো আপনার অচল অবস্থার মতো তৈরি হয়েছিল। তো সেখানে তখন সরকার চিন্তাভাবনা করলো যে এই ফেডারেশনগুলোতে প্রেসিডেন্ট পদে যারা আগে ছিলেন তাদেরকে সরিয়ে সেখানে নতুন করে প্রেসিডেন্টকে নিয়োগ করা হবে। এবং সেই সঙ্গে তারা সিদ্ধান্ত নিলেন যে এই যে কমিটিগুলো যে ছিল এই কমিটিগুলোর ভেঙে দিয়ে এটার অ্যাডহক কমিটির গঠন করা হবে। যতক্ষণ না পর্যন্ত আপনি কোনো কমিটি অ্যাডহক কমিটি গঠন করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই ফেডারেশনগুলো কিন্তু আপনার আগের কমিটিগুলোই রান করবে। এইভাবেই সিস্টেমটা ছিল এবং সিস্টেমটা এখন পর্যন্ত তাই রয়েছে। তো তারপরে আপনার সেই আলোকে অন্তর্বর্তীকালীন সরকার আপনি 5 সদস্য বিশিষ্ট একটি সার্চ কমিটি গঠন করেছে এবং সেই সার্চ কমিটির প্রথম কাজটুকু ছিল, প্রাইমারি কাজটুকু ছিল আপনার যে এই যে 53টা বা 55টা ফেডারেশন অ্যাসোসিয়েশন সব কিছু মিলিয়ে তাদের একটা সুন্দর গঠনতন্ত্র যাতে আর একটু পরিশোধিত বা পরিমার্জিত করা যায় কিনা বা নতুন করে গঠনতন্ত্রর কিছু ইনপুট দেওয়া যায় কিনা, যাতে এখানে শুধুমাত্র স্পোর্টস এরিনার লোকজনই স্পোর্টসে আসতে পারেন, এখানে স্পোর্টসটাকে কেউ যেন রাজনৈতিক স্বার্থে ইউজ করতে না পারেন, এবং স্পোর্টসের যারা সত্যিকার অর্থে ডেডিকেটেড লোকজন তারা যদি স্পোর্টস এখানে আসতে পারেন এবং সেই সঙ্গে এই এরিনায় নতুন যদি আপনি ব্লাড ইনজেক্ট করতে পারেন। অনেক সংগঠক রয়েছেন যারা আপনার ফেডারেশনগুলোতে সুযোগটা পাচ্ছেন না, লম্বা সময় ধরে একই চেয়ারে বসে রয়েছেন অনেকে। আমি উদাহরণ হিসেবে যদি বলি, আপনি কোনো ফেডারেশনে 31 বছর ধরে সাধারণ সম্পাদক হিসেবে কেউ রয়েছেন, 43 বছর ধরে কেউ রয়েছেন, কেউ 23 বছর ধরে রয়েছেন। এমন অবস্থান দাঁড়িয়ে গিয়েছিল এই ফেডারেশনগুলোতে যাতে মনে হয়েছে যে তারা বোধহয় অপরিহার্য, তাদেরকে ছাড়া বোধহয় এই ফেডারেশন রান করা সম্ভব না, বা তারা এই ফেডারেশনের এক অর্থে কিন্তু জায়গিরদারের মতো পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন, হয়ে গিয়েছিলেন, যে তাদেরকে ছাড়া বোধহয় এই ফেডারেশনের কোনো অস্তিত্বই থাকবে না। এই ধরনের একটা সিচুয়েশন তৈরি করে রাখা হয়েছিল। এর ফলে যেটা হয়েছিল যে অনেক ডেডিকেটেড সংগঠক যারা ছিলেন তারা কমিটিতে থাকলেও আপনি গুরুত্বপূর্ণ পোস্টে না থাকার কারণে তারা তাদের কাজগুলো ঠিকমতো করতে পারতেন না। তো সেই সব দিক চিন্তা করে সরকার চিন্তাভাবনা করেছে এবং এই জিনিসগুলি কীভাবে ওয়াইপ আউট করা যায় সে কারণে সার্চ কমিটির কাছে তারা একটা নির্দেশাবলী দিয়েছিলেন যে গঠনতন্ত্র পরিশোধিত বা পরিমার্জিত করা যায় কিনা এবং কী কী জিনিস এখানে আরেকটু ইনপুট করলে আপনি এই যে ফেডারেশনগুলোতে আপনি দেখবেন যে ওই একই ব্যক্তি কাউন্সিলর হচ্ছেন, 2-3টা ফেডারেশন থেকে তারা কাউন্সিলর হচ্ছেন এবং একই মুখ আপনার প্রত্যেকবার ফেডারেশনগুলোতে আসছে, তারাই ভোটার, তারাই কাউন্সিলর, তারাই আবার কিন্তু আপনার সংগঠক হিসেবে থাকছেন, নতুন কেউ সুযোগটুকু পাচ্ছেন না। তো এই সমস্যাগুলো আপনার দূর করার জন্যই সার্চ কমিটিকে একটা নির্দেশাবলী দেওয়া হয়েছিল। তো আমরা সেই গঠনতন্ত্রের প্রায় 70 to 65% কাজ অলরেডি করে ফেলেছি। সো বাকি যে 35% বা 30% কাজটুকু রয়েছে, আশা করছি আমরা যে 30 এপ্রিলের মধ্যেই আমরা সেটা সরকারের কাছে গঠনতন্ত্রের সংশোধনী যে আমাদের রূপরেখা যেটা রয়েছে, যেটাকে আপনি হয়তো এই স্পোর্টসের সংস্কার বলতে পারেন, সেই রূপরেখাটা আমরা সরকারের কাছে দিতে পারবো। ইন দি মিন পিরিয়ডে একটু বলে রাখি যে ইন দি মিন পিরিয়ডে আমাদেরকে সরকার থেকে আরেকটা নির্দেশাবলী দেওয়া হয়েছিল, সেটি যে এই যে 55টি ফেডারেশন বা 53টি অ্যাসোসিয়েশন ফেডারেশন যারা রয়েছে তাদের অ্যাডহক কমিটিগুলো গঠন করে দিতে হবে। আপনি জানেন যে এই 55টা ফেডারেশনের যদি আপনি সর্বনিম্ন 17 জন এবং সর্বোচ্চ 21 জনের একটা কমিটির চিন্তা ভাবনা করেন এবং যে কিছু আপনার এই অ্যাডহক কমিটির জন্য কিছু নীতিমালাও সরকার আমাদের কাছে দিয়ে দিয়েছিল। তো সেই নীতিমালা মেনে যদি আপনি এই কমিটি গঠন করতে যান তাহলে 17 থেকে 21 জন, সর্বনিম্ন 17 এবং সর্বোচ্চ 21 জনের একটা কমিটি যদি গঠন করেন তাহলে দেখবেন যে আপনি 53টা ফেডারেশনের নিলে আপনার 700 লোককে আপনাকে খুঁজে বের করতে হচ্ছে এবং এই 700 লোককে আপনাকে যে নিয়ম আপনার নতুন নীতিমালা অনুযায়ী খুঁজে বের করতে, নট এ ম্যাটার অফ জোক, আপনি এটা খুব সহজ কোনো কাজ না, অনেক কঠিন কাজ এটা করতে হচ্ছে। তারপর আমরা চেষ্টাটুকু করছি এবং এখন পর্যন্ত সর্বশেষ আমরা 26টি ফেডারেশনের গভর্নমেন্টের কাছে জমা দিয়ে দিয়েছি এবং আরও 3টি ফেডারেশনের আপনার কমিটি দেওয়া রয়েছে যেটা এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। সো আশা করছি আমরা এই কাজটুকু আমি যে তারিখটা বললাম সেই তারিখের মধ্যেই সার্চ কমিটি এটা সমাধান করতে পারবে। আপনি যেহেতু সার্চ কমিটির একজন সদস্য এবং যদি বলি সংস্কার কমিটি সেটাও হতে পারে, তো এই জায়গায় আপনারা কাজ করার ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন কেন? কারণ আমি মাঝখানে শুনেছিলাম যে একটা গুঞ্জন, আমি জানি না সঠিক, যে আপনারা কাজ করতে পারছেন না স্বাধীনভাবে, এটা কি আসলে সত্যি কিনা?
প্রথমে বলি সেটা হলো যে দেখুন এখানে আসলে চ্যালেঞ্জের বা আপনি প্রতিদ্বন্দ্বিতার কোনো কিছু নেই। এটা কিন্তু আপনাকে সবাইকে নিয়ে কাজ করতে হবে। এই স্পোর্টসের স্টেক হোল্ডার অনেকে। আমরা যখনই প্রথমে দায়িত্বটা নিলাম তখন চিন্তা করলাম যে এখানকার যারা মেইন স্টেক হোল্ডার তাদের সবার সাথে আমরা সম্পৃক্ত থেকে সবাইকে সিঙ্ক্রোনাইজ করে সবাইকে আস্থায় রেখেই কাজ করব। কাউকে আপনি বাদ দিয়ে কাউকে ছুঁড়ে ফেলে বা কাউকে যে চলবে না বা তাকে দিয়ে হবে না এই ধরনের চিন্তাভাবনা না করে যারা এতদিন স্পোর্টসে ছিলেন তাদেরকে সবাইকে নিয়ে একটা সিঙ্ক্রোনাইজ ওয়েতে তাদের মতামতটাকে রেখে এবং তাদের মতামতটাকে একটা প্রায়োরিটি লিস্টে রেখেই আমরা কিন্তু কাজটুকু করব। এই কারণে আমরা কাজ শুরু করার আগেই 55টা ফেডারেশনের সবার সাথে কিন্তু আমরা মিটিংয়ে বসেছি এবং সেই মিটিংয়ে তারা এসেছিলেন, কমিটির অনেকে এসেছিলেন তাদের যারা ছিলেন সেখানে। আপনি নতুন সংগঠক ছিলেন, পুরনো সংগঠক ছিলেন এবং বর্তমান কমিটির যারা ছিলেন তারাও এসেছিলেন। তারা তাদের মতামতটা খোলা মনে কিন্তু আপনি প্রকাশ করেছেন এবং তারা অনেক ধরনের যুক্তি দেখিয়েছেন, অনেক ধরনের আপনাদের চিন্তাভাবনার যেগুলো দিয়েছেন আমরা সেগুলো সব নোট করে রেখেছি। সেই মিটিংটা যে শুধুমাত্র আপনার মিটিংয়ের জন্য মিটিং হয়েছে তা কিন্তু না, সেই মিটিংয়ের পুরো ভিডিও কিন্তু আমাদের কাছে রয়েছে। সেই মিটিংয়ে কে কী কথা বলেছেন সেই টেপটা পর্যন্ত আমাদের কাছে রয়েছে। সেই মিটিংয়ে কে কী মন্তব্য করেছিলেন সেটা নোট পর্যন্ত আমরা কিন্তু রেখেছি। তারপর আমরা যখন এই কমিটিটা করতে গিয়েছি সেখানে গভর্নমেন্ট যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে আমাদের কাছে কয়েকটা নীতিমালা বেঁধে দিয়েছে সেই নীতিমালার আলোকে আমরা এবং এই যারা ফেডারেশনের যারা এসেছিলেন যে তারা যে মতামত দিয়েছিলেন সেই সব মিলিয়ে আমরা তারপর এই অ্যাডহক কমিটি গঠন করার একটা চেষ্টাটুকু করেছি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ইটস এ হিউজ জব। এখানে কমিটি করতে গিয়ে আপনি দেখেছেন হয়তো যে কোনো জায়গায় এমনও হতে পারে যে কিছুটা ভুল ত্রুটি হতে পারে, সেটা আমরা মেনে নিচ্ছি। কিন্তু এত বড় যখন কাজ আপনি করতে চাইবেন বা যে করতে যাবেন সেখানে আপনি সামান্য ভুল ত্রুটিকে আমার মনে হয় যে সেটাকে প্রায়োরিটি না দিয়ে আপনি দেখা উচিত যে আমরা যে একটা বিরাট একটা হিউজ চাঙ্কের একটা কাজ করছি সেটাকে আপনি আমার মনে হয় যে যদি একটু উদার দৃষ্টিতে দেখা হয় তাহলে আমরা যে লক্ষ্য নিয়ে এই সার্চ কমিটি গঠন হয়েছে এবং অ্যাডহক কমিটিগুলোতে ভালো কমিটি গঠন করার জন্য যে একটা চান্স নিয়ে একটা সুযোগ আমাদের সামনে এসেছে সেটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আপনি দেখবেন যে এই স্পোর্টসটাকে কেন্দ্র করে আমরা যে ধরনের একটা স্বপ্ন দেখছি সেই স্বপ্নের কাছাকাছি হয়তো যেতে পারবো। আমরা যদি এবার একটু ফুটবলে আসি, যে ফুটবলে কথা যদি বলি কায়সার ভাই, হামজা চৌধুরী আসায় আমাদের দেশে যে মৃতপ্রায় ফুটবলটা সেটা কিন্তু একটা নতুন আলো দেখেছে আসলে। তো এই জায়গাটা কতটা নাড়া দিল আসলে এই ফুটবল বা এই জিনিসটা ধরে রাখার জন্য আমাদের এখন কি করা উচিত? প্রাইমারি গোলটা আমাদের সফল হয়েছে, কোনো সন্দেহ নেই। কারণ হামজা চৌধুরী যখন এসেছিলেন তখন তাকে কেন্দ্র করে ফুটবল যে একটা নবজাগরণের একটা রূপ পেয়েছিল সেখানে আমরা বারবার কিন্তু একটা জিনিস বলেছিলাম যে পারফরমেন্স ইজ দ্য মোস্ট থিং। পারফরমেন্স এবং প্রসেস সেটা ভালো একটা আপনাকে রাখতে হবে। সো এখন পর্যন্ত যদি আপনি বলেন তাহলে সেই ম্যাচে পারফরমেন্সটা আমাদের মন্দ হয়নি। আমরা জিততে পারলে খুবই ভালো হতো, কোনো সন্দেহ নেই। আজকে দেখতেন যে আপনি তখন ফুটবলটাকে নিয়েই বেশি আলোচনা হতো এবং আরও বেশি আপনার একটু এমফাসিস আমরা ফুটবলে করতে পারতাম, আরও বেশি আনন্দ নিয়ে করতে পারতাম সব কিছু মিলে। তারপর আমি মনে করি যে পারফরমেন্স হামজা চৌধুরীকে নিয়ে এসেছে, শুধুমাত্র একজন ফুটবলার পুরো দলটার মধ্যে এক ধরনের একটা জোশ তৈরি করে দিতে পেরেছেন, এটা অনেক বড় একটা বিষয়। এখন এই সাফল্যটাকে আপনাকে ধরে রাখতে হবে। এই কারণে আমি বললাম যে এই ম্যাচে পারফরমেন্সটা আমাদের ভালো হয়েছে, কিন্তু সামনের পারফরমেন্স আরও ভালো কিভাবে হবে সেটার জন্য কিন্তু আপনার প্রয়োজন একটা জিনিস, প্রসেস। এই প্রসেসটা যদি আপনি ঠিক করতে পারেন তাহলে দেখবেন যে আপনি প্রত্যেকটা ম্যাচে হয়তো আপনি জিতবেন না, কিন্তু আপনার ফুটবলটা যে এগিয়ে যাওয়ার জন্য যে একটা নতুন একটা ধাপের কাছাকাছি আমরা যেতে পেরেছি বা একটা লক্ষ্যের একটা তৈরি করতে পেরেছি, সেই লক্ষ্যে আমরা হয়তো পৌঁছাতে পারবো। এবং একই সাথে যে জানেন যে এই ম্যাচটাকে নিয়ে, ভারত ম্যাচটাকে নিয়ে যে আশা আকাঙ্ক্ষা ছিল, যদি ফাহমিদুলের কথা বলি তাকে অন্তর্ভুক্তের একটা কথা ছিল, হঠাৎ করে তাকে বাদ দেওয়া হলো এবং সেটা নিয়েও কিন্তু নানা আমরা যদি বলি যে আন্দোলন, মানববন্ধন সবই হয়েছে। এই যে জিনিসগুলো এইগুলো আসলে দেশের ফুটবলের ভাবমূর্তি আসলে একটু হলেও ক্ষুণ্ণ করে কিনা? আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি, সেটা মৃদুল, সেটি হলো যে আপনার ফুটবলে কোচ ইজ দ্য বস। কোচ যে সিদ্ধান্তটা নিয়েছেন সেই সিদ্ধান্তটা যদি ঠিক না হয়ে থাকে তাহলে আপনি কোচকে বরখাস্ত করার এখতিয়ার রাখতে পারেন, কিন্তু যখন তাকে আপনি একটা ম্যাচ খেলার বা টুর্নামেন্ট খেলার বা সিরিজ খেলার দায়িত্বটুকু দিয়েছেন, তাকে কিন্তু সেই সিরিজটুকুতে তার যে প্ল্যান রয়েছে বা তার যে টোটাল একটা নিজেকে ঢেলে দেওয়ার যে বিষয়টা রয়েছে বা দল কিভাবে সাজাবেন সেই অধিকারটুকু বা সেই ক্ষমতাটুকু তাকে পুরোপুরি আপনি দিবেন। তিনি যদি ব্যর্থ হন, আপনার কাছে যথেষ্ট আপনার ক্ষমতা রয়েছে, তাকে আপনি শ্যাক করে দিতে পারেন বা তাকে আপনি জবাবদিহিতার আওতায় আনতে পারেন। কিন্তু একটা টুর্নামেন্টের মাঝখানে বা একটা ম্যাচের আগের দিন আপনি নিশ্চিতভাবে তার কিন্তু কোনো সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার কোনো কিছু নেই। এর ফলে যেটি হবে যে তিনি মাঠে যখন কোনো পরিস্থিতি তৈরি হবে তখন তিনি দেখবেন যে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। সিদ্ধান্ত নিলে তিনি হয়তো মনে করবেন আরে আমি এটা নিতে যাচ্ছি, হয়তো আমাকে তাহলে এখান থেকে এটার জবাবদিহি করতে হবে, কি করতে হবে। তো আপনি যখন এরকম দোনো
অনমনার মধ্যে থাকবেন তখন ফুটবল আপনাকে পরিকল্পনার কাছাকাছি যেতে পারবেন না। আর ফাহমিদুল্লাহর প্রসঙ্গে আমি বলি যে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, কোচ নিজে ব্যাখ্যা দিয়েছেন এবং কোচের ব্যাখ্যাটা আপাততভাবে আমাদেরকে কোচের ব্যাখ্যাটা মেনে নিতে হবে, এবং তার চেয়ে বড় বিষয়টা হলো যে ফুটবল ফেডারেশনের এটার একটা ব্যাখ্যাটা দিয়েছে। এখন দেখার বিষয়টা হলো যে তাকে নিয়ে সামনের যে সময়টুকু রয়েছে সেই সামনেরটুকুতে ফুটবল ফেডারেশনের কি প্ল্যান এবং কোচের কি প্ল্যান সেটা যদি আপনি একসাথে করা যায় তাহলে আমি মনে করি যে ফাহমিদুল যদি সেরকম সেই প্ল্যানের মধ্যে থাকেন এবং তাকে নিয়ে যদি আমরা হামজাকে এনে যেরকমভাবে ফুটবলের চেহারাটা কিছুটা বদলে দিতে পেরেছি, ফাহমিদুল এবং আরও অনেকে যদি আসতে পারেন তাহলে সমস্যার কোথায়? আমি তো এখানে কোনো সমস্যা দেখছি না। এবং একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, ফুটবল ফেডারেশন প্রবাসী এই যে ফুটবলার যারা রয়েছেন, যারা বিভিন্ন দেশের ফুটবল খেলছেন কিন্তু তারা সুপ্ত প্রতিভা রয়েছেন, এখন পর্যন্ত তাদের সেই প্রতিভাটাকে আমরা হয়তো জাগরিত করতে পারিনি, তাদেরকে নিয়ে আসার একটা প্ল্যান ফুটবল ফেডারেশন করেছে। ইটস এ গুড প্ল্যান আমি মনে করি। ব্যবস্থা করা হচ্ছে, এটা নতুন কোনো বিষয় না। আপনি দেখবেন যে ফ্রান্সের যে ফুটবল টিমটা রয়েছে সেই ফুটবল টিমে কিন্তু আপনি আলজেরিয়ার অনেক খেলোয়াড় রয়েছেন, আলজেরিয়ার খেলোয়াড় অনেকে রয়েছেন, আপনি অনেক অন্যান্য দেশেরও খেলোয়াড়রা রয়েছেন। সো আমি যদি এটা আমাদের দেশে তো এরকম না যে তারা অন্য দেশের নাগরিক, তারা তো বাংলাদেশেরই নাগরিক, বংশোদ্ভূতভাবে বাংলাদেশি। সো তাদেরকে যদি আপনি নিয়ে আসতে পারেন এবং এই প্রক্রিয়ায় যদি আপনি ফুটবলটাকে এনহ্যান্স করতে পারেন, ফুটবলটাকে নিয়ে আপনি চ্যালেঞ্জ জানাতে পারেন এবং ফুটবলটা আপনার আরেকটু উন্নত করতে পারেন, তাহলে আমি তো এখানে দোষের কোনো কিছু দেখছি না। কায়সার ভাই, আমরা আরও আলোচনা করবো, আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হবে। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন, ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক আপনাদের সাথে আছি আমি শাফাত মিদুল, আর আমার সাথে আছেন এম কায়সার। আর আপনারাও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন, স্ক্রিনে দেখানো নম্বরে আপনাদের মতামত বা প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা কথা বলছিলাম যে বাংলাদেশের বর্তমান ক্রীড়াঙ্গনের কি অবস্থা। কায়সার ভাই, এবার যদি একটু ক্রিকেটে আসি, আপনি যেহেতু সাংবাদিক মানুষ সব দিকেই আপনি নজর রাখেন, ক্রিকেটের বর্তমানে আমাদের বিশ্বকাপে যে চিন্তা ভাবনা, আমি একটু আগে আপনাকে দেখাচ্ছিলাম যে আশরাফুল একটা কথা বলেছেন নুরুল হাসান সোহানকে নিয়ে, তার যে অভিজ্ঞতা সেটা যদি তাকে অধিনায়কত্ব করা হয় কাজে আসবে দলের, আপনার কি মনে হয় এই বিষয়ে? না, অধিনায়ক হিসেবে নুরুল হাসান সোহান কিন্তু একসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্ল্যানে ছিলেন, এমন না যে তিনি প্ল্যানে ছিলেন না, এবং টি-20-র প্ল্যানেই তিনি কিন্তু ছিলেন। কিন্তু তার সেই সময় যখনই তাকে প্ল্যানে রাখা হয়েছিল তার পারফরমেন্সটা এত বাজে পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে তাকে আর প্ল্যানে রাখেনি ক্রিকেট বোর্ড। এক নাম্বার 2 হলো যে আমি একটা জিনিস সবসময় বিশ্বাস, এটা আশরাফুলের প্ল্যান, বাট তারপরেও ক্রিকেট বোর্ডের তো নিশ্চিতভাবে কোনো একটা প্ল্যান রয়েছে, যে তার মতামত দিতেই পারেন, কোনো সন্দেহ নেই। নুরুল হাসান সোহান আমাদের অনেক বড় একটা সম্পদ, এবং টি-20-তে তিনি এর আগে আমরা দেখেছি যে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। সর্বশেষ যে আপনার বিপিএল যেখানে হয়েছে 1 ওভার 30 রানের মতো রেকর্ড আছে, রাইট, এবং এই উইকেট কিপিং হিসেবে তিনি দুর্দান্ত পারফরমেন্স করতেন। ক্যাপ্টেন হিসেবে তিনি লম্বা সময় ধরে ডিপিএলে দলের অধিনায়কত্ব করে যাচ্ছেন এবং সফলভাবেই করে যাচ্ছেন। সো নট ব্যাড চয়েস কোনো মতেই হবে না, খুব ভালো চয়েস, কোনো সন্দেহ নেই। কিন্তু ক্রিকেট বোর্ডের কাছেও নিশ্চয়ই এটা একটা সিদ্ধান্তের একটা বিষয় রয়েছে, এবং ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত আমার জানা মতে যে 3 জনকে নিয়ে আপনার টি-20-র অধিনায়ক হিসাবে যে প্ল্যানটুকু করছে সেই প্ল্যানে কিন্তু আবার নুরুল হাসান সোহান নেই। তাদের এজেন্ডার টপ শিটে রয়েছেন কিন্তু আপনার লিটন দাস, তাসকিন আহমেদ, এই দুজন তাদের এজেন্ডার টপ শিটে রয়েছেন, এবং মেহেদি মিরাজকেও আপনি ফেলে দিতে পারবেন না। সো লিটন দাস, তাসকিন আহমেদ এবং মেহেদি মিরাজ, এই 3 জনকে প্ল্যান করেই ক্রিকেট বোর্ড খুব সম্ভবত টি-20-র অধিনায়ক হিসেবে চিন্তাভাবনা করছে। তারপরও আশরাফুল যে নামটা বললেন সেটাও ক্রিকেট বোর্ডের সামনে নতুন হয়তো চিন্তার একটা খোরাক জোগাতে পারে। তারপর আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটি হলো যে আপনি যখনই কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য দল চিন্তা ভাবনা করবেন, সেখানে শুধুমাত্র অধিনায়ক না, সেই পুরো দলটাকে নিয়ে আপনার কিন্তু একটা প্ল্যান করতে হবে যে 2 বছর পরে আমার একটা বিশ্বকাপ রয়েছে, সেই বিশ্বকাপে আমি কোন খেলোয়াড়দেরকে খেলাবো এবং কাকে আপনি দায়িত্বটুকু দিব, যাদেরকে দায়িত্বটুকু দিব বা যে ম্যানেজমেন্টকে দায়িত্ব দিব সেই ম্যানেজমেন্টকে যেন একটু আগে ভাগে দায়িত্বটুকু দিতে পারি, শুধু সিরিজ শুরু হওয়ার 2 মাস আগে না। সেই চিন্তাভাবনাটা যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন করে থাকে, যে বিশ্বকাপের কোনো লম্বা সময় বাকি রয়েছে, সেই সময়টার মধ্যে তার আগে যদি সেই জিনিসটাকে চিন্তা করে যদি কোনো অধিনায়কত্ব ঠিক করে থাকে, তাহলে এটা খুব ভালো একটা সিদ্ধান্ত হবে। শুধুমাত্র সামনের একটা সিরিজকে কেন্দ্র করে অধিনায়ক না করে আমি মনে করি যে যাকেই আপনি অধিনায়কত্ব করবেন, যে ফরম্যাটে অধিনায়কত্ব করবেন, তাকে সিরিজ বাই সিরিজ অধিনায়কত্বর এই যে একটা পুরনো ধ্যান ধারণার বিষয় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। কারণ আপনি যখনই কোনো একজন ক্রিকেটারকে 2 বছর বা 3 বছর বা আপনি 4 বছরের জন্য দায়িত্বটুকু দিবেন, তখন তিনি তার মতো করে পরিকল্পনা সাজাতে পারবেন, লম্বা সময়ের জন্য তিনি চিন্তা ভাবনা করতে পারবেন কোন পজিশনে কোন খেলোয়াড়কে তাকে নিয়ে তিনি সেট করবেন, কোন প্ল্যানে তিনি এগোবেন বা কোন মডেলে তিনি চিন্তা ভাবনাটা করবেন, অ্যাটাকিং মোডে খেলবেন নাকি আপনি ডিফেন্সিভ মোডে ক্রিকেট খেলবেন, সব কিছু মিলে কিন্তু তখন তার সামনে একটা কংক্রিট প্ল্যান তৈরি করার একটা বিষয় থাকে। এই কারণে
ক্রিকেট বা ফুটবল যে কোনো খেলা বলুন, আপনি রাতারাতি আপনি সাফল্য আশা করাটা ঠিক যেরকমভাবে উচিত না, ঠিক সেরকমভাবে আপনি মানে স্বল্প মেয়াদে কাউকে দায়িত্ব দিয়ে তার কাছ থেকে আপনি একেবারে বিশ্বকাপ জিতে তিনি ফিরে আসবেন, এই ধরনের অলিক স্বপ্নেও ভাবা থাকাটা ঠিক না। আমি যদি আবার একটু সার্চ কমিটির ফিরে আসি, 2 দিন আগেই মনে হয় যে আর্চারির একটা ফেডারেশনে দেখলাম যে রাজিবউদ্দিন আহমেদ চপল ভাইকে সম্পাদক করা হলো এবং তারপরে কিন্তু আবার চেঞ্জ হয়ে গেল এই ডিসিশনটা। এই জিনিসগুলো যদি মানে কেন হচ্ছে না, এই সংশোধনটা করেছে কিন্তু আপনার এনএসসি, এবং আমার মনে হয় যে এনএসসি জবাবটা ঠিক দিতে পারতো। তারপর আমি বলি যে জিনিসটা হলো কি যে আপনি সরকার এই সার্চ কমিটিকে অ্যাডহক কমিটি করার জন্য যে কিছু নীতিমালা বেঁধে দিয়েছে, সেই নীতিমালার মধ্যে কিন্তু আপনি সাধারণ সম্পাদক হিসাবে রাজিবউদ্দিন চপলকে রাখার কোনো উপায় ছিল না। আমি নীতিমালাগুলো বলি, তাহলে আপনার জন্য প্ল্যান করাতে বা যারা জানেন না তাদের জন্য একটু সুবিধাটা হবে। সেটা হলো যে আপনি জানেন যে এই সার্চ কমিটি গঠন করার পরপরই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা যিনি রয়েছেন তিনি সবগুলো ফেডারেশনের সাথে একটা বৈঠক করেছিলেন, যৌথ একটা বৈঠক করেছিলেন। সেখানে তাদের সবার কথাবার্তা শুনেছিলেন এবং সেখানে তিনি কিছু বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যে তিনি বেশ কয়েকটি নীতিমালা বেঁধে দিয়েছিলেন যে নতুন অ্যাডহক কমিটিতে কারা থাকতে পারবেন বা কারা থাকতে পারবেন না। সেটার নাম্বার 1 লিস্ট ছিল যে 15 বছর ধরে কেউ যদি কোনো ফেডারেশনের লম্বা সময় ধরে একই পদে থাকেন তিনি সেই পদের জন্য আর মনোনীত হবেন না। নাম্বার 2 হলো যে কোনো একজন সদস্য আপনার সাধারণ সম্পাদক অথবা যে কোনো পোস্টে থাকুন না কেন তিনি যদি টানা 2বারের জন্য কোনো পোস্টে থাকেন, সেই পদে থাকেন, তাহলে সেই পদের জন্য তাকে আর মনোনয়নের জন্য বিবেচনা করাটা হবে না। এবং 3 নম্বর যে ক্লজটা ছিল সেখানে তিনি বলেছিলেন যে একই পরিবারের দুজন বা একই পরিবারের কয়েকজন একই কমিটিতে থাকতে পারবে না, যেটা এর আগে কমিটিতে আমরা দেখেছি আমরা যে আপনি হাজব্যান্ড ছিলেন আপনার সাধারণ সম্পাদক এবং তার স্ত্রী ছিলেন আপনার সদস্য হিসাবে। সো এই জিনিসগুলো, এই লুপহোলসগুলো তিনি তুলে ধরেছিলেন এবং বলেছিলেন যে দিস ইজ দ্য ক্রাইটেরিয়া। তো সেই ক্রাইটেরিয়া সেট করে কিন্তু আমরা অ্যাডহক কমিটিতে যখন অ্যাডহক কমিটির জন্য গঠন করি সেই ক্রাইটেরিয়াগুলোকে রেখেই করি। কারণটা হলো যে সরকারের এটা বেঁধে দেওয়া নীতিমালা রয়েছে, সেটার বাইরে তো আমি যেতে পারবো না। সেই নীতিমালা অনুযায়ী আমরা আর্চারির যে কমিটিটা করেছিলাম সেই কমিটিতে রাজিবউদ্দিন চপলকে আমরা সাধারণ সম্পাদক হিসাবে রাখিনি, কিন্তু আমরা তার অবদানটাকে অনস্বীকার্য করছে এটা ভাবার কোনো কারণই নেই। আমরা জানি যে তিনি অনেক আর্চারি থেকে শুরু থেকে তিনি ছিলেন, লম্বা সময় ধরে তিনি ছিলেন, তার অবদান অস্বীকার করার কোনো উপায় নেই। এই কারণে তার অভিজ্ঞতাটাকে কাজে লাগানোর জন্য আমরা কিন্তু তাকে সেই পোস্টে না রেখে, সেই পোস্টে রাখার কোনো সুযোগই নেই নীতিমালা মেনে নেওয়ার অনুযায়ী, কিন্তু তার আপনার অভিজ্ঞতাটাকে কাজে লাগানোর জন্য আমরা তাকে কিন্তু এই কমিটিতে রেখেছিলাম। কিন্তু যখনই কমিটিটা ঘোষণা করা হলো এনএসসি থেকে, দেখা গেল যে তাকে সাধারণ সম্পাদক করে দেওয়া হয়েছে এবং করা হয়েছে। তো সেই নীতিমালাটা নিজের নীতিমালা নিজেই যখন এনএসসি ভেঙেছিল আমার মনে হয় সেটা তারা সংশোধিত করেছে। কায়সার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একবার শেষ পর্যায়ে অনুষ্ঠানের দর্শক আমাদের সাথে ছিলেন এবং দেখলেন যে পুরো প্রক্রিয়াটা কিভাবে হয় সেটা কিন্তু কায়সার ভাই আপনাদের জানিয়ে দিলেন। শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি।